5 বছর আগে সাইফুদ্দিনের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছিল, টি-20 বিশ্বকাপের দল ঘোষণার আগে প্রায় কাছাকাছি রকমের অভিযোগের কারণে সাইফুদ্দিন দল থেকে বাদ। নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে বিশেষ প্ল্যানের কারণে লেফট অর্থোডক্স তানভীরকে দলে নেয়া ওই 2 ম্যাচ খেলার সম্ভাবনা যথেষ্ট বেশি তাসকিনের। ওই সময়ের মধ্যে আশা করা হচ্ছে তিনি সুস্থ হবেন, যে কারণে তাকে 15 মেম্বার স্কোয়াডে রাখা এবং ভাইস ক্যাপ্টেন্সি দেয়া। এই 3টা বিষয় বাংলাদেশের যে বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত। সাইফুদ্দিনের ব্যাপারটা একটু মনে করে দিই যে 2019 বিশ্বকাপ চলাকালীন এবং বিশ্বকাপ পরবর্তী সময় গণমাধ্যমে কিছু রিপোর্ট হয়েছিল যে সাইফুদ্দিন বড় ম্যাচের আগে ইনজুরিতে পড়েন। সাইফুদ্দিনের নিবেদনের কথা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এবং সাইফুদ্দিন কিছু সময় নিজেকে বাঁচিয়ে ক্রিকেট খেলেন, এই আলোচনাও তখন হয়েছিল। এবং 5 বছর পরে টি-20 বিশ্বকাপের দল গঠনের আগে এই 2024 সালে অলমোস্ট কাছাকাছি ধরনের অভিযোগ তার বিরুদ্ধে, এবং সেই দায়ে তিনি জাতীয় দলে জায়গা পাননি। তিনি বিপিএল এ শেষ 2-3 ম্যাচেই প্রায় 14-15টা ইয়র্কার দিয়েছেন। নির্বাচকরা এই বিষয়ে যুক্তি দিয়েছেন যে তিনি যেভাবে বল করেছেন জিম্বাবুয়ের এগেইনস্টে পরপর 2 ম্যাচে বাজে বল করেছেন, সেটা তাদের প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে যেভাবে তিনি বল করেছেন, তার বাউন্সার ঠিক হচ্ছে না, স্লোয়ার ঠিক হচ্ছে না। প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু তো বললেনই যে স্লোয়ার বাউন্সারও একদম পায়ের কাছে গিয়ে পড়ছে ব্যাটসম্যানের। ইয়র্কারটার স্ট্রেংথ, এবং ইয়র্কার দিতে গেলে তার যে ব্যাক বা পেছনে বা কোমরের দিকে যে ইনজুরি, সেখানে প্রেশার লাগে, যে কারণে বিপিএল এ তিনি শেষ 2-3 ম্যাচে 12-15টা ইয়র্কার দিলেও পুরো জিম্বাবুয়ে সিরিজে তিনি 6টা ইয়র্কারও দেননি। এই যে 2019 সনের যে অভিযোগ, নিজেকে বাঁচিয়ে চলা, সেই অভিযোগটা বা সেই সমস্যাটা আবারও সাইফুদ্দিনের মধ্যে নির্বাচকরা বা জাতীয় দল ম্যানেজমেন্ট দেখতে পেয়েছে, যার ফলশ্রুতিতে সাইফুদ্দিন বাদ। এখন এই ব্যাখ্যায় আপনি সন্তুষ্ট নাও হতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু নির্বাচক বা জাতীয় দল ম্যানেজমেন্টের এটাই ব্যাখ্যা। তানভীর, সাকিবের বিকল্পই শুধু নয়, তানভীরকে বিশেষ প্ল্যানের জন্য রাখা হয়েছে। কেননা ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন বা গরম টরম বা আবহাওয়া খানিকটা ট্রপিক্যাল আবহাওয়া, অনেকটা বাংলাদেশের মতোই। উইকেটও যে প্রায় 200 রানের উইকেট হবে এটা কেউ চিন্তা করছে না। 160-70 এর আগে আমি 3টা ভিডিওতে বলেছি এরকম উইকেট হওয়ার কথা। সেখানে নেপাল এবং নেদারল্যান্ডসের টপ অর্ডারে ডানহাতি ব্যাটারের আধিক্য থাকার কারণে ওই পার্টিকুলার 2টো ম্যাচের প্ল্যান চিন্তা করে তানভীরকে দলে নেওয়া হয়েছে, এবং নির্বাচকদের পক্ষ থেকে জানানো হয়েছে এমনও হতে পারে যে ওই পার্টিকুলার ম্যাচগুলোতে পরিস্থিতি বা ম্যাচের আগে কি সিনারিও থাকে, উইকেট কেমন থাকে, আবহাওয়া কেমন থাকে, সব বিবেচনায় 2জন বাঁহাতি স্পিনার খেলানো হলেও হতে পারে। তানভীরের জন্য পার্টিকুলার প্ল্যানটা তাদের রেডি করাই আছে, এবং ওই পার্টিকুলার 2টো ম্যাচ তানভীর খেলবেন কি খেলবেন না এটা এই মুহূর্তে বলা মুশকিল, কিন্তু ওই প্ল্যানে তাকে নেওয়া হয়েছে। এবং ওই 2টো ম্যাচ তানভীর খেলতে পারুক বা না পারুক, তাসকিন খেলবেন এটা মোটামুটি টিম ম্যানেজমেন্ট নিশ্চিত। তার ইনজুরির যে ধরন, সেই ইনজুরির যে সবশেষ রিপোর্ট তারা পেয়েছেন, তারা আশা করছেন যে ওই পার্টিকুলার 2টো ম্যাচের আগে, নেপাল এবং নেদারল্যান্ডস ম্যাচের আগে, তাসকিনের ইনজুরির পিরিয়ডটা 1 মাসের মতো হয়ে যাবে। আশা করা হচ্ছে তিনি 3 সপ্তাহের কিছু কম বেশি সময় সুস্থ হয়ে উঠবেন। তো বাংলাদেশ ম্যানেজমেন্ট এক্সপেক্ট করছে বা তাদের প্ল্যানের অংশ হিসেবে আছে তাসকিন যেন ওই 2টো ম্যাচ খেলতে পারেন। ওই 2টো ম্যাচ টার্গেট করেই তাসকিনকে দলে নেওয়া, ভাইস ক্যাপ্টেন্সি দেয়া। কারণ আপনি হিসাব করে দেখেন যে তাসকিন যে সময়টাতে ইনজুরিতে পড়েছেন এবং সেই সময় থেকে নেদারল্যান্ডস ম্যাচটা যে ডিউরেশন, সেখানে 1 মাসের কিছু বেশি হয়, 31-32 দিন হয় সব মিলে বোধ হয়। সো এই যে তাসকিনের ভাইস ক্যাপ্টেন্সি কেন দেওয়া, ইনজুর্ড প্লেয়ারকে কেন ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া হলো, ওই পার্টিকুলার একদম স্পেসিফিক থট থেকেই তাসকিনকে 15 মেম্বার স্কোয়াডে রাখা এবং তাকে ভাইস ক্যাপ্টেন্সি দেয়া। 2জন ট্রাভেলিং রিজার্ভ, হাসান মাহমুদ, যেটা আপনারা এরই মধ্যে জেনেছেন যে কোচ নিজেই তাকে চেয়েছেন, তাকে যে আমেরিকাতে 3টা টি-20 খেলবে বাংলাদেশ, সেখানে তাকে খেলানো হবে। এবং আফিফের যে ইনক্লুশনটা এখানে লাস্ট মোমেন্টে চেঞ্জ। মিরাজের নাম এই ট্রাভেলিং রিজার্ভের মধ্যে হাসান মাহমুদের সঙ্গেই ছিল, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে, শেষ মিটিংয়ে গিয়ে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, চিফ সিলেক্টর এবং সম্মানিত বোর্ড সভাপতি মিলে তাদের সবশেষ যে মিটিং, সেখানে এই সিদ্ধান্তটা কিছুটা বদলে গেছে। ভোট বেশি পড়েছে আফিফের বাক্সে, কেননা আফিফ মিরাজের চেয়েছে ইজ এ বেটার ব্যাটার। এই পার্টিকুলার একটা জায়গার কারণেই আফিফ টিকে গেছেন, কিন্তু তিনি এমনও হতে পারে মূল স্কোয়াডে জায়গা পাবে না, কারণ ট্রাভেলিং রিজার্ভের যে 2জন আছেন, এটা আমি বলছি না, নির্বাচকরা প্রেস কনফারেন্সে বলেছেন যে তারা হয়তো 2জনই কোনো ম্যাচ না খেলেও ফিরতে পারেন, হুইচ ইজ ভেরি মাচ পসিবল। কারণ তাসকিন যদি ফিট হয়ে যায়, বাদ বাকি সবাই যদি আর ইনজুরিতে না পড়ে,
তাহলে এই দুজনের মূল 15 মেম্বার স্কোয়াডে ইনক্লুশন হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন এই যে দলটা হয়েছে, এই দলটাতে কোনো চমক বা সারপ্রাইজ আমার কাছে মনে হয় চমক সারপ্রাইজ না বললো, শেষ মুহূর্তে আফিফের ইনক্লুশনটা একটু আলাদা বা একটু আনএক্সপেক্টেড। অ্যাট দ্য সেম টাইম বাদ বাকি দলের যে মেম্বাররা আমার মনে হয় যে কেউ এটা নিয়ে খুব বেশি সারপ্রাইজ না, সবার কাছে এক্সপেক্টেড ছিল। এই নামগুলো সবাই কম বেশি জানতেন, শুধুমাত্র তানভীরকে নিয়ে অনেকের মধ্যে একটু কনফিউশন ছিল যে তানভীরকে নেওয়া হবে কি হবে না, কিন্তু সেটা সুস্পষ্ট ব্যাখ্যা নির্বাচকরা দিয়ে দিয়েছেন। যেটা আমি আগেই বললাম যে একজন এক্সট্রা লেফট আর্ম অর্থোডক্স পার্টিকুলার দুটো ম্যাচের জন্য তারা বিবেচনা করেছেন। স্কোয়াডে সব মিলে 4 জন স্পিনারকে রাখা তারা আইডিয়াল মনে করেছেন ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন এবং উইকেট, কিংবা ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলোর বা মাঠগুলোর প্রিভিয়াস টি-20 এক্সপিরিয়েন্স বিবেচনায়। দল আপনার ভালো লাগতে পারে, দল আপনার খারাপও লাগতে পারে, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত যে এই দল নিয়ে যত সমালোচনাই হোক, টপ অর্ডারের পারফরমেন্স যত খারাপই হোক, বোলারদের পারফরমেন্সের যত আপস অ্যান্ড ডাউনসে থাকুক, ফিল্ডাররা যত খারাপই করুক, বাংলাদেশ যদি প্রথম ম্যাচ শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় গ্রুপ পর্বে, তাহলে বিশ্বকাপে বাংলাদেশের সুপার 8-এর খেলার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। এটা ডিনাই করার কোনো সুযোগ নেই। এখন এই মুহূর্তে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাবে, এটা চিন্তা করতে গেলে দ্বিতীয়বার ভাবতে হয়, একটু শঙ্কা কাজ করে, একটু দ্বিধা কাজ করে। ঠিক একইভাবে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে পারবে, এই বিশ্বাসটাও তো কাজ করা উচিত। সো দুটোই ইকুয়ালি ব্যালেন্স। শ্রীলঙ্কা বিশ্বাস করে তারা বাংলাদেশকে হারাতে পারবে, বাংলাদেশ বিশ্বাস করে যে বিশ্বকাপের মোমেন্টাম পেতে হলে শ্রীলঙ্কাকে হারিয়েই শুরু করতে হবে। তো সেই হিসেবে বাংলাদেশ অবশ্যই ডাউন, বাংলাদেশ পারফরমেন্স ওয়াইজ ডাউন, বাংলাদেশ টপ ব্যাটিং ওয়াইজ ডাউন, বাংলাদেশ এন্টায়ার ইউনিট হিসেবে ডাউন। কিন্তু এই দলটা শ্রীলঙ্কাকে হারানোর সামর্থ্য রাখে। পার্টিকুলার ওই দিনে কি প্ল্যান, কি হতে যাচ্ছে, কি স্ট্র্যাটেজিতে বাংলাদেশ নামছে বা নামবে আমরা কেউ কিন্তু জানি না। হতেও পারে ফার্স্ট ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দিল, তখন কিন্তু সত্যিকার অর্থেই বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ মিশন একটা ভালো হাইপ পাবে, গতি পাবে। কেননা তখন ওই মুহূর্ত থেকে সুপার 8-এ খেলার যে লক্ষ্যটা, প্রাথমিক লক্ষ্য, সেটা বাংলাদেশের জন্য খুব খুব দারুণভাবে অ্যাচিভেবল হয়ে যাবে।